জঙ্গলের যে সেরা সময় হয় আমরা চাই না তা মানতে। এক এক সময়ে প্রকৃতি নিজেকে সাজায় এক এক রকম ভাবে। তার প্রতিটি রূপই যে অনন্য। তাই সেরা সময় নয় জেনেও শীতের সকালে জঙ্গলের ঢুঁ মারার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই আমরা হাজির হয়েছিলাম মানস অভয়ারণ্যের দ্বারে। ঘন কুয়াশা ফুঁড়ে ফুঁড়ে এগিয়ে গিয়েছিলাম জঙ্গলের বুকে। সেই প্রাতঃভ্রমণের নির্যাসটুকু আজ ভাগ করে নেব আপনাদের সঙ্গে। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে 26শে ডিসেম্বর 2025 আর এখন বাজে ভোর 6টায়। সবাই কানে চাপা টাপা দিয়েছো তো? আমাদের জিপসিতে আমরা 5 জন আছি আর ওই জিপসিতে 4 জন। চলুন যাওয়া যাক। বাবা, এত কুয়াশা ভাবা যাচ্ছে না, রাস্তা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ও, চরম ঠান্ডা লাগছে। দেখুন চারিদিকে কুয়াশাটা দেখুন, পুরো একটা রহস্যময় আবহাওয়া। আমাদের আগে কতগুলো জিপসি ঢুকে গেছে লাইনে। আমরা দাঁড়িয়ে আছি মানস ন্যাশনাল পার্কের গেটে, আর এই হচ্ছে এন্ট্রি গেট। এখানেই সবার পারমিট চেকিং হচ্ছে। এখানে লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে আছি পারমিটের জন্য। আর এই হচ্ছে ফরেস্ট সাফারির এন্ট্রি গেট, যেখান থেকে আমরা সাফারি করতে ঢুকবো। এখানে অলরেডি সব গাড়ির লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সাফারির জন্য। মানে এত কুয়াশা, আমরা যে ঘরে ছিলাম, মানে টিনের চালের ঘর, সারা রাত ধরে যেন মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। মানে গাছ থেকে টুপটাপ 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 করে শিশির পড়েছে সারা রাত, এবং সেটা বৃষ্টি পড়ার মতন অবস্থা সারা রাত ধরে হয়েছে। সমস্ত ফর্মালিটি শেষ করে গেটে এন্ট্রি করে আমরা এখন ঢুকে গেছি মানস ন্যাশনাল পার্কে সাফারি করতে। 10 মিনিট মতন সময় লেগেছে আমাদের। আমাদের আগে আরো 3টে না 4টে জিপ ঢুকেছে। একটা বিষয়, সেটা হচ্ছে গেটে ঢোকার আগে কিন্তু এখানে ফরেস্ট অফিসাররা মানে ব্যাগ খুলে খুলে মানে ভেতরে প্লাস্টিকের জিনিস কিছু রয়েছে কিনা সেগুলো চেক করে নিচ্ছে। এই দিকটা এটা খুবই স্ট্রিক্ট, যেটা খুবই ভালো। আপনাদেরও বলে রাখলাম, আপনারা যখনই আসবেন মানে যদি খাবার কিছু নিতে হয় সঙ্গে করে, কোনো ডিপে বা কিছু এই ধরনের কিছু জিনিসে নিয়ে আসবেন, কারণ এখানে খুব চেক হয়। জলের বোতল আনলেও সেটা যেন ইউজ অ্যান্ড থ্রো বোতলে না হয়, আর খাবার আনলেও সেটা রিইউজেবল, মানে প্লাস্টিক কন্টেনার হলেও সেটা যেন রিইউজেবল হয়। মানে দূরে কোনো একটা পাখি বসে আছে বড় সড়ো ডালে, ওই যে ওই ওই গাছ। এই ডালেও একটা বসে আছে ক্রেস্টেড সার্পেন্টিকল। আমরা 3টে দেখলাম। এই যে সামনে একটা ময়ূর হেঁটে হেঁটে যাচ্ছে, আর এই দিকটা দেখুন। এই সময় জল থাকে না, বর্ষাতেই জল। জল আছে সারা বছরই জল থাকে। এই যে একটা বন, এই দেখো এই যে সামনে একটা হেঁটে হেঁটে যাচ্ছে, এই একটা বন মোরগ, এই বন মোরগ একটা। সামনে মুখটা দেখো, এটা দূর আছে সরবে।
এই যে আমাদের আরেকটি গাড়ি আমাদের পেছন পেছন আসছে। মানসের টোটাল এরিয়া 2837 বর্গ কিলোমিটার। ভাবুন এত বড়। মানে এটা কি ভুটান আর আসাম মিলিয়ে? মানে শুধু আসামেই এটা? সাংঘাতিক বিশাল বড় একটা জঙ্গল। কাজিরাঙ্গার থেকে মানস ন্যাশনাল পার্কে বৈচিত্র্য অনেক বেশি, অনেক বেশি, বন্য প্রাণও অনেক বেশি। যে এখানে কিন্তু সাফারির মানে ওয়াইল্ড লাইফ স্পটিং এর সেরা সময় যদি হয় সেটা হচ্ছে মার্চ এপ্রিল। এই শীতকালে ওয়াইল্ড লাইফ স্পটিং অতটাও ভালো হয় না। দাঁড়াও একটু, দাঁড়াও। মালাবার জায়ান্ট স্কুইরেল দেখলাম আমরা এখন দূরে গাছের টঙে একদম ঝুলিয়ে বসেছিল। এতক্ষণ পরে মানে আমরা জঙ্গলের যে অংশটায় প্রবেশ করেছি এই জায়গাটায় কুয়াশা কেটে গেছে এবং বেশ রোদ্দুর, তো এবার একটু ভালো লাগছে। এতক্ষণ ধরে পুরো মানে কুয়াশায় ঢাকা ছিল, এখন একটু ভালো লাগছে। ওইটা স্ট্রাইক, এগুলো সব ফরেস্ট অফিসারদের থাকার জায়গা আর কি। জঙ্গলে বিভিন্ন জায়গায় জায়গায় এরকম ঘর করা আছে যেখানে ফরেস্ট গার্ডরা রয়েছে। এই রোদ্দুরে দেখতে কত সুন্দর লাগছে জঙ্গলটা। দারুণ জায়গায় চলে এসেছি। কি হলো, কোমর টোমর ব্যথা হয়ে গেছে নাকি? হ্যাঁ বলিস না, আমি পুরো খোপে ঢুকে গেছিলাম। আমি আর জীবনে কখনো কোনো জিপসির সামনে বসলাম না। যা দেখে দেখে নাবো। আমরা এসে গেছি মাথানগুড়ি, আর আমাদের সামনেই এই যে মাথানগুড়ির সেই বিখ্যাত বনবাংলো। চলুন আমরা মাথানগুড়ির ভেতরে যাই। এদিক দিয়ে দেখুন, এখানেও সেই জুবিন গর্গের প্রতি শ্রদ্ধার্ঘ। আর এই হচ্ছে আমাদের মাথানগুড়ি বাংলোর সামনের দৃশ্য। অপূর্ব লাগছে। এখানে প্রচন্ড জোরে হাওয়া চলছে, আর মাসিরা এই শ্বাসরুদ্ধকর ভিউ যাকে বলে সেই ভিউ এর প্রত্যক্ষ করছেন দাঁড়িয়ে। আমরা এখানে সবাই মিলে ছবি তুললাম। দূরে এখনো পুরো থাক থাক করে কুয়াশা জমে রয়েছে, আর দূরের যে পাহাড়গুলো দেখছেন এগুলো সব ভুটানের পাহাড়। অপূর্ব সুন্দর। এই মাথানগুড়ি বাংলোটায় আগে রাত্রিবাস করার সুযোগ ছিল এবং মানুষজন এই মাথানগুড়ি বাংলোতে রাত্রিবাস করার টানেই মানস ন্যাশনাল পার্কে আসতেন। এখন সেই সুযোগ থেকে টুরিস্টরা বঞ্চিত। যারা থেকে গেছেন এই মাথানগুড়ি বাংলোতে এই ভিউ এর কে সঙ্গে নিয়ে মানে তারা রাত্রিবাস করেছেন এই জঙ্গলের মাঝে, তাদের মানে এক্সপিরিয়েন্সটা ভাবলেই মানে রোমাঞ্চ হচ্ছে। আমরা এখানে থাকতে পারছি না, মানে আর হয়তো কোনোদিনই কেউই সুযোগটা পাবে না। তারা একটা বিশাল বড় প্রাপ্তি থেকে বঞ্চিত থেকে যাবে। উপরে একটা মিউজিয়াম আছে, আমরা এখন মিউজিয়ামটা দেখে নেব। চলো। 1995 থেকে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত।
দেখুন এলিফ্যান্টের ফিমার, থাই বোন একটা হাতির, কত বড়, বিশাল বড়। এখানে একটা বিশাল বড় রাইনর রেপ্লিকা। মানস ন্যাশনাল পার্ক সম্পর্কিত প্রচুর তথ্য এখানে মানে প্রদর্শিত রয়েছে। আপনারা এলে এগুলো পড়বেন এবং খুবই ভালো লাগবে, এবং ডিটেলসে আপনারা ন্যাশনাল পার্ক সম্পর্কে জানতে পারবেন যে এখানে কি আছে না আছে, এবং এর যাবতীয় তথ্য, প্রধান প্রধান তথ্য কিন্তু এখানে সব দেওয়া আছে। এই রকম বিভিন্ন গ্যালারি করে করে এখানে পুরো প্রিন্ট করে দেওয়া আছে, যাতে আপনারা দেখতে পারেন এবং জানতে পারেন। এলিফ্যান্টের হিপ বোন ভাবা যায়, মানাসের টাইগার। ও আর এই মাথানগুড়ির ব্যালকানিটা মানে কোনো কথা হবে না। আপনি দেখুন এই ব্যালকানিতে দাঁড়িয়ে আর এই দৃশ্য যদি আপনি দেখতেন, যেমন ধরুন জলদাপাড়ার হলং বাংলো। আমি কিন্তু আমার ভ্রমণ জীবনে কোনোদিন হলং বাংলোতে থাকিনি, কিন্তু যারা হলং বাংলোতে রাত কাটিয়েছেন তাদের প্রতি আমার প্রচন্ড ঈর্ষা হয়। আমি ওই হচ্ছে হবে 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 করে কিরকম তার পরিণতি হলো। আর এই মাথানগুড়ি এত সুন্দর একটা বনবাংলো, এটা মানে এটাও আমার কাছে খুব দুর্ভাগ্যজনক আর কি। আমরা ফিরতি পথ ধরলাম, এই যে এইখানে একটা ক্যাফেটেরিয়া টাইপের রয়েছে। আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে একদম জঙ্গলের ভেতরে হয়তো কিছু জল, পানীয় জল বা শুকনো কিছু খাবার পাওয়া যাবে না, কিন্তু দেখলাম এই ইনফরমেশনটা আগে আমার কাছে ছিল না, যে এখানে ক্যাফেটেরিয়াতে কিন্তু চা, পানীয় জল, কিছু শুকনো বিস্কুট এবং নুডলস এখানে পাওয়া যাচ্ছে। তো এখানে বসে আপনারা শুধুমাত্র ক্যাফেটেরিয়ার মধ্যেই এই খাবারগুলো খেতে পারবেন। আমরা একটা বার্কিং ডিয়ার দেখলাম একটু আগে, মানে হরিণ নিয়ে কথা হচ্ছিল, যে একটা মানে জঙ্গলে তো হরিণ, বাঁদর এগুলো দেখাই যায় খুব সাধারণ, তো এখানে সেসবও চোখে পড়ছে না। তো বলতে না বলতেই একটা বার্কিং ডিয়ার তখন দেখলাম, এবং জাস্ট কয়েক সেকেন্ড মানে একদম আমাদের সামনেই ছিল, আমাদের দেখা দিয়েই একদম লাফিয়ে লাফিয়ে তিরিং বিরিং করে ঢুকে গেল জঙ্গলের মধ্যে। অনেকগুলো আছে, গাছের টঙে কিছু কেপ লাঙ্গুর আছে আমরা দেখতে পাচ্ছি। বেশ রোদ্দুর উঠে গেছিল, দেখুন মানে আবার কুয়াশায় ঢেকে গেল। বেশ কিছু সাইটিং হচ্ছিল টুকটুক করে ছোট ছোট, দেখুন আবার কুয়াশা ঢেকে গেল। এই যে জায়গাটা দূরের কিছুই দেখা যাচ্ছে না, দেখুন এই গাছের মাথায় সুন্দর একটা ময়ূর ল্যাজ ঝুলিয়ে বসে আছে। আমার বাঁদিকে দুটো ময়ূর খুঁটে খুঁটে খাবার খাচ্ছে মাটি থেকে। আর আমরা একটা লেজার অ্যাডজেসেন্ট স্টক দেখলাম এই আস্তে আস্তে, মানে যাকে বাংলায় হাড়গিলে বলে। ও যেটা বলা হয় সেটা হচ্ছে যে মানস ন্যাশনাল পার্কে কিন্তু 3টে রেঞ্জ আছে। একটা সেন্ট্রাল রেঞ্জ, যেটা হচ্ছে এই বাঁশবাড়ি রেঞ্জ, যেখানে আমরা এখন সাফারি করছি। এটাই সব থেকে বেশি জনপ্রিয়, এখানেই যত মানে থাকার হোটেলগুলো রয়েছে, এবং মোটামুটি যা সাইটিং হয় এখানেই হয়। আর একটা আছে ওয়েস্টার্ন রেঞ্জ, যেটা হচ্ছে ভুঁইয়াপাড়া রেঞ্জ, যেখানে আমরা বিকেলে যাব সাফারি করতে। আর একটা ইস্টার্ন রেঞ্জ আছে পানবাড়ি রেঞ্জ, পানবাড়ি না পানাবাড়ি, তো সেটাই আমরা এই যাত্রায় যাচ্ছি না। আমরা ভুঁইয়াপাড়া রেঞ্জ আর বাঁশবাড়ি রেঞ্জে সাফারি করব। এখন আমরা বাঁশবাড়ি রেঞ্জে সাফারি করছি।
এখন বাজে 9:40 আর আমাদের সাফারি শেষ হয়ে গেল। এই যে আমরা জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, যেটা দিয়ে ঢুকেছি সেই গেট দিয়ে বেরোচ্ছি না, এটা অন্য গেট দিয়ে। এখানে সব জায়গায় মানে সব গাড়ির এখানে এন্ট্রি করতে হলো, এন্ট্রি করে এখান থেকে জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে। জঙ্গলে আমরা তো মানে শুধুমাত্র জন্তু দেখতেই আছি না, প্রকৃতিকে উপভোগ করতে আসি। তো সেই দিক থেকে আমাদের আজকে সকালের সাফারিটা খুবই উপভোগ্য ছিল। হ্যাঁ, আমরা কোনো বড় বড় আকারের মানে বড় আকারের বলতে যেমন গন্ডার, হাতি, এই ধরনের বাইসান এই ধরনের কিছু দেখতে পাইনি, কিন্তু বেশ কিছু সাইটিং আমাদের হয়েছে এবং সেটা তো আপনারা দেখলেনই। তো যাই, এবারে ফিরে যাই, ফিরে গিয়ে সবাই ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে আবার আমাদের বিকেলে সাফারির জন্য বেলাবেলি বেরিয়ে পড়তে হবে। তো এখান থেকে আমাদের রিসর্টটা মানে আমাদের হোমস্টেটা 3 কিলোমিটার। তো চলুন বেরোনো যাক। এ যাত্রায় হাতি গন্ডারের দেখা না পেলেও কুয়াশা ঘেরা মানুষের জঙ্গল আমাদের অবাক করেছিল। নেশা ধরিয়েছিল মাথানগুড়ির প্রাকৃতিক শোভা, যে দৃশ্য আমরা কোনো দিন ভুলতে পারবো না। তবে বিকেলের সাফারির সঙ্গে গল্প কিন্তু এখনো বাকি রইল। যত না পাওয়া ছিল তার সবটা পূর্ণ হয়েছে বিকেলের সাফারিতে। আর সেসব দেখতে চোখ রাখুন ভোকাট্টা ভ্রমণ পরিবারের চ্যানেলে। ততদিন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন। টাটা।